স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজুতমা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ 5 জনের কাউকেই আর বাঁচানো গেল না। ওই বিস্ফোরণের ঘটনায় স্বামী ও 3 সন্তানের মৃত্যুর পর চিকিৎসাধীন থাকা সাইমাও মারা গেলেন। সকাল 9টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, শরীরের 60% দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সায়মা বেগম। এর আগে গত 2 দিনে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সায়মার 3 সন্তান মারা যায়। রোববার ফতুল্লায় 8তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। এতে সবজি বিক্রেতা কালাম, তার স্ত্রী সায়মা বেগম ও তাদের 3 শিশু সন্তান মুন্না, মুন্নি ও কথা দগ্ধ হয়। এদিকে নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ আব্দুল কাদের চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা গেছেন। তার 3 ছেলে এখনও চিকিৎসাধীন। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এতে সই করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে এই সমঝোতা স্মারক ভূমিকা রাখবে। পাশাপাশি এটা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানিতেও সহায়ক হবে। কাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রম উদ্বোধন, জনসভা সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। দলীয় প্রধানের সফর নিয়ে উচ্ছ্বসিত বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত করছে প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা। খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের একটি খাল পুনর্খননের উদ্বোধন করবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উজ্জীবিত বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উৎসব ভাব বিরাজ করছে দলীয় বিভিন্ন সভায়। উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক পর্যায়ে ত্যাগীদের মূল্যায়নে তারেক রহমানের নজর চান কর্মীরা। আমরা চাই এরকম প্রতিটি নির্বাচনই এরকম সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক, যাতে করে মানুষ ভোটদান দিয়ে সঠিক লোকটাকে বাইর করে। এখানে খাল খনন কর্মসূচি হবে। এই খাল খনন কর্মসূচি সারাস্তির মাটিতে উনি পা রাখবেন, সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কুমিল্লা চাঁদপুর মহাসড়ক ঘেঁষে দাঁড়াবেন বিএনপি নেতাকর্মীরা। চাঁদপুরের অর্থনৈতিক উন্নয়নে একটি ইপিজেড, নদী ভাঙন রোধ, স্টেডিয়াম নির্মাণ সহ বিভিন্ন দাবি জানাবেন তারা। তাহলে ইপিজেড করার মতো একটি উপযুক্ত জায়গা, তাতে করে চাঁদপুরের যারা আমাদের কর্মসংস্থানের পাইতে কষ্ট হতো, বিভিন্ন জেলাতে যেতে হতো, সেই যাওয়াটা আর প্রয়োজন হবে না। শুভেচ্ছা জানাবো, স্বাগত জানাবো। আমরা মাঠে থাকবো, তবে কর্মীরা বেশ উজ্জীবিত। এখানে জনগণের স্বার্থে উনি আমাদের এখানে 17 কিলোমিটার আমাদের সারাস্তিতে খাল কাটা কর্মসূচি দিছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিসি ক্যামেরায় নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। আমরা এই উপলক্ষে সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়, আমাদের সংশ্লিষ্ট যে সমস্ত মন্ত্রণালয় অধিদপ্তর আছে এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে নিবিড় সমন্বয়ের মাধ্যমে আমরা আসলে সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি। এর আগে 2004 সালে বিএনপির নেতা হিসাবে চাঁদপুর সফর করেন তারেক রহমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আগামীকাল তো চাঁদপুরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে এখন পর্যন্ত কি ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন এবং নেতাকর্মীরা কি বলছেন? পদ্মা মেঘনা ডাকাতিয়ার মিলনস্থল এই চাঁদপুরেই আসছেন তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম চাঁদপুরে আসছেন এবং তার আশাকে ঘিরে
নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। তার আগমন উপলক্ষে যে দুটি খাল খনন এবং যে একটি ফ্যামিলি কার্ড বিতরণ রয়েছে সেই স্থলগুলোতে সকাল থেকে কিন্তু প্রস্তুতি শেষ মুহূর্ত চলছে এবং এই প্রস্তুতিতে আমি এখন রয়েছি চাঁদপুরের তিনি প্রথম যে জায়গায় এসে খাল খনন করবেন চাঁদপুরের শাহরাস্তি ওয়ারেক বাজারের এই ক্ষুদ্র খালে। এখানে তিনি খাল খনন করেই কিন্তু চাঁদপুরের কর্মসূচির উদ্বোধন করবেন এবং এখানেও তিনি দলীয় নেতাকর্মী এবং জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন বলে আমাদেরকে এখানকার যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক তিনি জানিয়েছেন এবং তিনি সকাল থেকে এখানে মনিটরিং করছেন এবং সর্বশেষ যে প্রস্তুতি রয়েছে। আমি এখন যে খালটি এখানে রয়েছে এই ক্ষুদ্র খাল, সেই খালের পাশে রয়েছে, এখানেই একটি ছোট মঞ্চ করা হয়েছে। এইখান থেকেই তারেক রহমান তার চাঁদপুরের কর্মসূচি ঘোষণা করবেন। চাঁদপুরের মানুষের যে প্রাণের দাবি এবং এখানকার যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক তার দাবি রয়েছে এই চাঁদপুরের হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় একটি স্টেডিয়াম, শাহরাস্তিতে একটি স্টেডিয়াম এবং বিদেশগামীদের জন্য একটি ট্রেনিং সেন্টার এবং সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তিনি প্রত্যাশা করবেন। এবং এই চাঁদপুরের যে আমরা কথা বলেছিলাম সকালে যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক তিনি বলেছেন যে এই চাঁদপুরে একটি ইপিজেড ঘোষণা করবেন বলে তিনি প্রত্যাশা করেন এই তারেক রহমানের কাছ থেকে। একটি ইপিজেড যদি ঘোষণা করা হয় চাঁদপুরের এই যে 8টি উপজেলা রয়েছে যে কোনো স্থানে এই ইপিজেড হতে পারে এবং সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে তিনি প্রত্যাশা করছেন এবং দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই এই প্রধানমন্ত্রীকে বরণ করতে তারা প্রস্তুতি নিয়েছেন এবং আমরা জানি এবার ব্যানার ফেস্টুন ছাড়াই কিন্তু চাঁদপুরে এই প্রধানমন্ত্রীকে বরণ করা হবে এবং আগামীকাল থেকে চাঁদপুরের যে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের যে প্রায় 40 কিলোমিটার জুড়ে নেতাকর্মীরা অভ্যর্থনা জানাবেন, ফুলের শুভেচ্ছা জানাবেন। শুধু আগমন উপলক্ষে না, বিদায় বেলাও তারা এই যে বিদায় শুভেচ্ছা জানাবেন বলে জানিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। আমরা এই চাঁদপুরের মানুষের যে প্রাণের দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর মধ্যে রয়েছে ডাবল চাঁদপুর লাকসাম সড়কে যে ডাবল রেল লাইন এবং এখানকার যে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের 4 লেন যে সড়ক সেই দাবিগুলো রয়েছে। এই চাঁদপুরে আরেকটি অর্থনৈতিক জোন করার যে প্রস্তাবনা রয়েছে সেটি আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জানিয়েছেন। সেই ইপিজেডটি তারা বাস্তবায়ন রাখবেন, এই সরকারের মাধ্যমে বাস্তবায়ন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। চাঁদপুরে আমার কাছে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এই ছিল সবশেষ। আগামীকাল প্রধানমন্ত্রী চাঁদপুর সফরে যাচ্ছেন, সে বিষয়ে সবশেষ প্রস্তুতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে। 14টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ 13টি পদেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের ফল ঘোষণার পর ফুল দিয়ে বিজয়ীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে 2026-27 মেয়াদে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির প্রধান বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী। নীল প্যানেল থেকে সভাপতি পদে AM মাহবুবউদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। অন্যান্য বিজয়ীরা হলেন সহ সভাপতি পদে মাগফুর রহমান শেখ ও শাহজাহান, আর কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান ও সহ সম্পাদক পদে মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল ও মাকসুদুল্লাহ বিজয়ী হয়েছেন। সদস্য পদে নীল প্যানেল থেকে নির্বাচিত হয় 6 জন, তবে জামায়াত সমর্থিত প্যানেল থেকে 1 জন সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে 14টি পদের বিপরীতে মোট 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন 11,097 জন। ভোট পড়েছে 4,048টি। আমরা আজীবনের স্বার্থ, বিচারের স্বাধীনতা, ন্যায় বিচার বলছি যে কাজ করে যাব এবং দীর্ঘদিন থেকে যে সমস্যা আমরা কিউবিকাল সমস্যা ভোটার সমস্যা যার সম্মুখীন হচ্ছে ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে কিন্তু আমরা চেষ্টা করে যাব। এই যাত্রায় আশুলিয়ায় তীব্র যানজটে পড়তে পারেন যাত্রীরা, কারণ নীতিমালা না মেনে এক্সপ্রেসওয়ের নির্মাণ সামগ্রী রাখা হচ্ছে যত্রতত্র। নিচের সড়কে জায়গায় জায়গায় খানাখন্দ, সেখানে বৃষ্টিতে জমে পানি, এতে সাধারণ সময়েই যানজট লেগে থাকে। এদিকে প্রকল্পটির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সহসাই ভোগান্তি কমে যাবে এমন লক্ষণও দেখা যাচ্ছে না। তুরাগ নদ ঘেঁষে কাজ চলছে আশুলিয়া আবদুল্লাপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ের। 24 কিলোমিটার প্রকল্পের সুফল পাওয়ার আগে ভোগান্তি দুর্ভোগ চরমে।
এটি ধৌর মোড়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, সড়কে তীব্র যানজট। সড়কের পাশে ফেলে রাখা হয় রড, সিমেন্ট সহ নানা সামগ্রী। ঈদযাত্রায় যা ভোগান্তির কারণ হতে পারে। এমনিতেই তো ভাঙ্গা রাস্তা, এর মধ্যে হচ্ছে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক পানি, মানে পানির নিচে কি আছে বোঝা যায় না, খুব ডিস্টার্ব হয়। এই যে আমরা গাড়িটা নিয়ে আসছি, ওইখানে দাঁড়ায় আছে, সামনে দেখতেছেন এই ভাঙ্গার কারণে অ্যাক্সেলটা ভাঙে গেছে। আমার গাড়ি না, আপনার গাড়িটা ভাঙতে পারে। ঈদ উপলক্ষে যদি উপরের ওভারব্রিজটা যদি ছেড়ে দেয়, তাহলে হয়তো এখানে ভোগান্তি অনেকটা লাঘব হবে। এ ভোগান্তি কমতে লাগতে পারে আরও 2 মাস। প্রকল্প পরিচালক জানান, জুলাই নাগাদ বাইপাইল পর্যন্ত 2 লেনের কাজ শেষ হবে। ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, আপনার পাইল হচ্ছে রাস্তার উপরে, কিন্তু পাইল হচ্ছে, পাইল ক্যাপ হচ্ছে, পিয়ার হচ্ছে, পিয়ার ক্যাপ হচ্ছে, গার্ডার হচ্ছে। তাহলে এই যে বিশাল একটা কর্মযজ্ঞ, এই জন্য আমরা আরও 6 মাস বাড়িয়ে 28 সালের জুন মাস পর্যন্ত এটার কাজ সম্পন্ন করার প্রস্তাব করেছি। কাজের ধীর গতিতে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মানুষের ভোগান্তি বাড়বে বলেও জানান বিশেষজ্ঞরা। এছাড়া বাড়বে স্বাস্থ্যগত ঝুঁকি। কাজ চলছে, নিচের সড়কটা খানাখন্দ, ড্রেনেজ সিস্টেম দুর্বল। বৃষ্টি হলেই আমরা যেটা দেখি যে অনেক সময় সড়ক পানির নিচে চলে যাচ্ছে, যেহেতু আমরা ড্রেনেজ সিস্টেমটা দুর্বল। তো যারা আসলে ওখানে বসবাস করেন, অনেকটা এই যে উন্নয়নের একটা দীর্ঘ সময় যে উন্নয়ন যন্ত্রণা যারা পাচ্ছেন, তাদের কথা যদি ভুলে যায়, তাহলে তো আসলে উন্নয়নের দর্শনের সাথে সেটা সাংঘর্ষিক হবে। এ প্রকল্প 2017 সালের, ঠিকাদারের সঙ্গে চুক্তি 2022 সালে। সে সময় ব্যয় বাড়ে 650 কোটি টাকা। এতে অনুমোদিত খরচ দাঁড়ায় 17,553 কোটি টাকা। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার স্কুলগামী শিশুরা প্রতিদিন গড়ে প্রায় 5 ঘন্টা সময় মোবাইল, টেলিভিশন ও কম্পিউটারের স্ক্রিনে কাটাচ্ছে, যা তাদের ঘুম, শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। আইসিডিডিআরবি এর গবেষণায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। 2022 থেকে 2024 সালের মধ্যে ঢাকার 6টি স্কুলের 6 থেকে 14 বছর বয়সী 420 শিশুর ওপর পরিচালিত গবেষণাটি সম্প্রতি প্রকাশ হয়। এতে দেখা যায়, গড়ে শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার এবং গেমিং ডিভাইসে দিনে প্রায় 4.6 ঘন্টা সময় কাটায়। প্রায় 83% শিশু প্রতিদিন 2 ঘন্টারও বেশি স্ক্রিন ব্যবহার করে। এসব শিশু গড়ে মাত্র 7 ঘন্টা 18 মিনিট ঘুমায়, যা প্রয়োজনীয় সময়ের চেয়ে কম। গবেষণায় আরও উঠে এসেছে, 1/3 শিশু চোখের সমস্যায় এবং প্রায় 80% শিশু নিয়মিত মাথা ব্যথায় ভুগছে। এছাড়া প্রায় 14% শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতার শিকার। গবেষকরা শিশুদের স্ক্রিন টাইম সীমিত রাখা, বাইরের খেলাধুলা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। নেত্রকোনার কলমাকান্দায় উজানের ঢল ও বৃষ্টির পানিতে বাঁধ ভেঙে গড়াডোবা হাওরে পানি ঢুকেছে। বৃহস্পতিবার বিকেলে বরকাপন ইউনিয়নের কামাউড়া স্লুইস গেট সংলগ্ন বাঁধের নিচু অংশ উপচে পানি প্রবেশ করে। কৃষি বিভাগ জানিয়েছে, এরই মধ্যে হাওরের বোরো ধান কাটা শেষ হওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা নেই। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে আসা পাহাড়ি ঢলে উবদাখালী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বাঁধের নিচু অংশ দিয়ে পানি হাওরে ঢুকে পড়ে। বর্তমানে নদীর পানি বিপদসীমার 65 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ঢলের চাপ এখনো কমেনি। একটু উঁচু অংশে ভাঙছে, যে কারণে পানির প্রবাহটা এত বেশি না যে দ্রুত প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা আছে। মনে হয় যে 4-5 দিনের মধ্যে এই অঞ্চলটি প্লাবিত হতে পারে। অতিরিক্ত বন্যা যদি আরও বৃদ্ধি পায় বা পাহাড়ি ঢল নামে, তাহলে হয়তো প্রভাবিত হতে পারে। আর না হয় এখন যে ঘটনাটা ঘটছে, একটু ফসল হানি হওয়ার আর কোনো আশঙ্কা নেই। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু, বাঁধ উপচে পানি প্রবেশে গড়াডোবা হাওরে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন, আর এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি কোনো বক্তব্য দিয়েছে? হ্যাঁ, গত বুধবার থেকে, কিন্তু বুধবার বিকাল থেকে গড়াডোবা হাওরে যেটা পানি বৃদ্ধি পাচ্ছিল, সেটা কিন্তু আসলে উজানের যে ঢলের যে প্রভাব, সেই থেকে কিন্তু উবদাখালী নদীর যে পানি সেটা কিন্তু বেড়েছিল। সেই পানি কিন্তু আসলে নদীর পার উপচে
যে পার ঘেঁষে যে ফসলডক্কা বাঁধ ছিল, বরকাপন যে বাঁধ 15 কিলোমিটার দীর্ঘের যে বাঁধ, সেই বাঁধের যে শেষ অংশ, যেটি সুনামগঞ্জের মধ্যনগর এলাকারও শেষ অংশ, ঠিক সেই জায়গাটিতেই কিন্তু কামারোরা জায়গায় কিন্তু সেখানে বাঁধটি ভেঙে যায়। সেই বাঁধ ভাঙ্গার পরে সেই জায়গাটি একটু উঁচু থাকায় পানি হাওরে ঢুকতে থাকে, এবং এই যে হাওরে পানি ঢুকার গতি কিন্তু আসলে তত প্রবল চাপ ছিল না, ধীর গতি, যেহেতু জায়গাটা উঁচু। সে স্থানীয়রা বলছিলেন, জনপ্রতিনিধিরা বলছিলেন, এবং যে স্থানীয় যে প্রশাসন, তাদের সাথে কথা বলছি, সবাই প্রশাসনিক কর্মকর্তারা বলছিলেন যে এভাবে যদি আরো 3 থেকে 4 দিন কি 5 দিন চলতে থাকে, তাহলে কিন্তু আসলে সেই পানি হাওর ভর্তি হয়ে লোকালয়ে ঢুকে যেতে পারে। এই হাওরের পারে কিন্তু রানাপুর সহ অন্তত 15টি গ্রাম আছে, যে গ্রামগুলোতে কিন্তু পানি ঢোকার একটা শঙ্কা রয়েছে, কিন্তু সেটি এখন কিন্তু এই অবস্থাটা নেই। যদি পানি দিন ভালো থাকে আর পানির চাপ কমে যায়, তাহলে কিন্তু আর সেখানে এরকম অবস্থা নেই। এরকমটাই ছিল সেখানকার অবস্থা। নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী লাভলু পাল চৌধুরী। মে মাস তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মাস হলেও এবার বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি হারিয়ে সাগরেই বিলীন হতে পারে। আবহাওয়া অফিস বলছে, এপ্রিলে এবার স্বাভাবিকের চেয়ে 75 ভাগ বেশি বৃষ্টি হয়েছে, যার রেশ থাকছে মে মাস জুড়ে। তাই 20 মের পর থেকে সারা দেশে ভারী বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে, তবে নেই তাপপ্রবাহের শঙ্কা। এপ্রিলে এবার বর্ষা নেমেছে। 9 দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি ঝরেছে। সবচেয়ে বেশি কিশোরগঞ্জের নেকলির হাওরে একদিনে বৃষ্টি হয় 166 মিলিমিটার। এপ্রিলে এবার স্বাভাবিকের চেয়ে 75 ভাগ বেশি বৃষ্টি হয়। তবে এ মাসে কেবল রাজশাহীতে একদিন তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠে। তাপপ্রবাহ, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে বিক্ষিপ্ত থাকে মে মাস। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল থেকে জুন কর্কটক্রান্তি রেখার আশেপাশে তাপ তীব্র থাকে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে শুষ্ক বাতাস। এর প্রবেশমুখে পড়ে চুয়াডাঙ্গা, ফরিদপুর, কুষ্টিয়া সহ দেশের উত্তর মধ্যাঞ্চল। তাই পারদ উঠে যায় 40 ডিগ্রির ওপরে। তবে এবছর চিত্রটা ভিন্ন। 20 মের পর বজ্রঝড় ও ভারী বৃষ্টি হতে পারে দেশের নানা জায়গায়। পাহাড়ের সাথে জলীয়বাষ্পের সমৃদ্ধ বাতাসের সংঘর্ষের ফলে যে মেঘমালা তৈরি হয় এবং যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষে বৃষ্টি বলে। সেই সব বৃষ্টিপাতের ঘনঘটা কিন্তু বাংলাদেশে এইবার অনেক বেশি ছিল। তাপপ্রবাহের যে স্পেলগুলো সেটা সাস্টেন করতেছে না, এবং এখন পর্যন্ত মে মাসে আমরা তেমন একটা তাপপ্রবাহ পাচ্ছি না। 2019 সালের পর থেকে 6 বছরে ঘূর্ণিঝড় ফণী, আমফান, ইয়াস, মোখা ও রেমাল আঘাত হানে মে মাসে। এবারও দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, তবে তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। সুস্পষ্ট লঘুচাপ আকারে এখনো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে বিদ্যমান রয়েছে। এটি যে শক্তিমাত্রা অর্জন করবে তার কোনো লক্ষণ নেই, তবে এর প্রভাবে বাংলাদেশে জলীয়বাষ্পের আধিক্য বৃদ্ধি পাবে এবং বজ্র মেঘ তৈরির সম্ভাবনা বৃদ্ধি পাবে, এবং এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে সিলেট, ময়মনসিংহ, রংপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, দেশের উত্তর পূর্বে সোমেশ্বরী, ভোগাই, কংস ও মনু নদীর পানি আগামী কয়েকদিন আবারও বৃদ্ধি পেতে পারে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্যৈষ্ঠের প্রথম দিনে গুটি জাতের আম দিয়ে রাজশাহীর বাজারে আম নামানো শুরু হয়েছে। সকাল থেকেই জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আম নামানো শুরু হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2025-26 অর্থ বছরে রাজশাহী জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,995 মেট্রিক টন, যার বাজার মূল্য 780,68,00,000 টাকা। এদিকে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম নামাতে পেরে খুশি চাষিরা। এবার ভালো দামের আশা তাদের। সময়সূচি অনুযায়ী আগামী 22 মে নামানো হবে গোপালভোগ ও লক্ষণভোগ, রানী পছন্দ নামবে 25 মে এবং হিমসাগর বা খিরসাপাত 30 মে। আমাদের আজ থেকে আম ভাঙ্গা শুরু। আমাদের রাজশাহীতে এবার আম ব্যাপক হয়েছে। আমাদের এবছর আম ফলন ভালো হয়েছে,
গত বছর বাজার কম ছিল, এবার ভালো আমরা আশা করছি। আম নামানো নিয়ে আরো জানাতে রাজশাহী ও নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, রাজশাহীতে তো গুটি জাতের আম দিয়ে আম পাড়া শুরু হয়েছে, সেক্ষেত্রে বাগানে চাষিদের ব্যস্ততা কেমন দেখছেন? দেখুন, আজ থেকেই শুরু হয়েছে মধুমাস জ্যৈষ্ঠ, এবং জ্যৈষ্ঠের প্রথম দিনেই কিন্তু রাজশাহীর যে আম, সেটি কিন্তু আম নামানোর যে তারিখ সে নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। এরপর থেকে কিন্তু আজ সকাল থেকে যে শহরের বিভিন্ন প্রান্ত বা উপজেলা পর্যায়গুলো থেকে চাষিরা যে ব্যস্ততা আম নামানো, সেটি কিন্তু শুরু হয়েছে। সকালে যদি দেখেছি আমরা, সকালে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি চাষিরা তাদের গুটি জাতের বিভিন্ন ধরনের বাহারি নামের যে আমগুলো আছে, বৈশাখী সহ ও আপেল যে বিভিন্ন নাম আছে রয়েছে, সেই সব গুটি জাতের আমগুলো কিন্তু বা নামানো শুরু করেছে। তবে এগুলো বাজারজাতের যে প্রক্রিয়া, সেটি কিন্তু শুরু হতে আরও 1 থেকে 2 দিন সময় লাগবে, কারণ আজ থেকে আমগুলো নামবে, এরপর প্রসেস হয়ে তারপর বাজারজাতকরণ শুরু হবে। এবং মূল যে আমের জাতের যে যেগুলো আমগুলোর জাতগুলোর চাহিদা বেশি, বিশেষ করে লক্ষণভোগ বা হিমসাগর বা খ্রিসাপাত, গোপালভোগ, এই আমগুলো মূলত চাহিদা বেশি এবং এই আমের জাতগুলো চাহিদা বা বাজারজাতকরণ বেশি হয়। এগুলো শুরু হতে কিন্তু মে মাসের শেষ দিক পর্যন্ত কিন্তু আমাদের সময় লাগবে, যে এই মাসের শেষ পর্যন্ত, চলতি মাসের শেষ পর্যন্ত লাগবে। এখন পর্যন্ত যেমনটি জানিয়েছেন যে প্রশাসন থেকে, যে প্রত্যেকটি আমের কিন্তু নির্ধারিত সময়সীমা সেটি কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী রানী পছন্দ যে 25 জুন, ন্যাংরা এবং অন্যান্য আমগুলো 10 জুন, আম্রপালি, ফজলি আম 15 জুন, এছাড়া বাড়ি 4, বাড়ি 5 5 জুলাই এবং আশিনা 10 জুলাই, গৌরমতি 15 জুলাই এবং 20 আগস্ট থেকে পাওয়া যাবে অন্যান্য সব জাতের আমগুলো। এই সময়ে যদি কেউ অপরিপক্ক আম নামাতে চায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে জেলা প্রশাসন। তবে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী যে ব্যস্ততা, সেটি কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। চাষিদের মাঠ পর্যায়ে সকাল থেকে তারা যে ব্যস্ততা, সেটি কিন্তু চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় তাদের লক্ষ্যমাত্রা অর্জনের যেটা হেরফের, সেটি হওয়ার কোনো সুযোগ নেই। ফলে লক্ষ্যমাত্রাও কিন্তু পূর্ণাঙ্গ অর্জন হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর রাজশাহী জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,43,995 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা, 80 কোটি টাকা। সেই অনুপাতে আমরা যদি বলি যে এবার যে বাজার দর বা প্রস্তুতি, সব কিছুই কিন্তু সম্পূর্ণ করেছে বাজার কর্তৃপক্ষ এবং অন্যান্য যে পর্যায়গুলো। তবে এখন পর্যন্ত যে ঢাকার বা আড়তদার বা সমিতি, তারা কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং তারা কিন্তু যে জিনিসটি করেছে, সেটি কিন্তু তারা এখন পর্যন্ত এইখানে এসে যে বাজারগুলো, সেগুলো কিন্তু তাদের যে কার্যক্রম, সেটা কিন্তু শুরু করার চেষ্টা করছেন। জেলা প্রশাসন থেকে যদিও কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে, তবে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট বা ভুক্ত যে সমস্যা, সেগুলো কিন্তু পুলিশ প্রশাসন সেগুলো নিয়োগ করা থাকবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আমপাড়া। রাজশাহী থেকে আমপাড়ার সবশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। যশোরে বোরো ধান ঘরে তুলতে চরম সংকটে চাষিরা। শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি ও বাজারে ধানের দাম কমে যাওয়ায় উঠছে না উৎপাদন খরচ। আর লালমনিরহাটে বৈরী আবহাওয়ার পাশাপাশি কৃষি উপকরণের উচ্চ মূল্য ও ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের আশঙ্কায় কৃষকরা। কৃষি বিভাগ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিলেও বাস্তবতায় দুশ্চিন্তায় তারা। যশোরে ধান কাটতে গিয়ে নতুন করে দুশ্চিন্তায় কৃষকরা। শ্রমিক সংকটের কারণে একজন শ্রমিকের পেছনে গুনতে হচ্ছে 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। অথচ বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র 1050 থেকে 1150 টাকায়। ফলে ধান বিক্রির টাকায় শ্রমিকের মজুরি ঠিকমতো উঠছে না। সেই সাথে রয়েছে মাড়াই, পরিবহন, সার, সেচ ও বীজের বাড়তি খরচ। সব মিলিয়ে মৌসুম শেষে লাভের বদলে ঋণের বোঝা বাড়ছে তাদের। জন পাচ্ছি না, 1200 টাকা যোগ করে জন। এখন কি করবো, নিজে হাতে ধান কাটতেছি। মোটাই খরচ উঠবে না। 1 মণ ধান বেচতেছি 1000 থেকে 50 টাকা, 1050 টাকা, আর একটা কিষেন দিচ্ছি 1000-1100 টাকা একদম পল্টেছে। চলতি বছর চাহিদার তুলনায় 2,50,809 টন বেশি চাল উৎপাদন হয়েছে। সংকট উত্তরণে কম্বাইন্ড হারভেস্ট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারে পরামর্শ কৃষি বিভাগের। আমরা খামার যান্ত্রিকরণের মাধ্যমে, বিশেষ করে আমাদের কম্বাইন্ড হারভেস্টর, রিপার, এইসব আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার করে কৃষকদেরকে উৎসাহিত করছি।
একই চিত্র লালমনিরহাটেও। চলতি বড় মৌসুমে উৎপাদন খরচ বেড়েছে, তবে বাজার ধস নেমেছে ধানের দামে। প্রতিমণ ধান উৎপাদনে খরচ 850 থেকে 900 টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকায়। এর মধ্যে আবার বৈরী আবহাওয়ার শঙ্কা বাড়িয়েছে উদ্বেগ। বৃষ্টির আশঙ্কায় ধান কাটতেও সাহস পাচ্ছেন না অনেক কৃষক। আবার কাটা ধান শুকানোর আগেই বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয়ও রয়েছে। খরচের অর্ধেকও আমাদের ধানের মধ্যে আসতেছে না। ধান হাটে বাজারে নিয়ে গেলে 700 টাকা মন কয়। ধান শুকাইতে পারি না, সার কিনতে গেলে সার পাওয়া যায় না, এই যে লোক ধরে গেতে টাকা পাওয়া যায় না, মনে করেন যে ধানের দাম কম। চলতি মৌসুমে ফলন ভালো হয়েছে জানিয়ে সরকারিভাবে ধান বিক্রির সুযোগ পেলে কৃষকরা লাভবান হতে পারেন বলছে জেলা কৃষি বিভাগ। কৃষক তালিকা আমরা কিন্তু খাদ্য বিভাগে আমরা সরবরাহ করেছি। তারা ওই তালিকা থেকে তারা হয়তো স্থানীয়ভাবে যে শুরু করবে, সেটা হলে কিন্তু আলটিমেটলি কিন্তু দামটা তারা পাবে। এবছর লালমনিরহাটে 48,110 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 110 হেক্টর বেশি। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ উপলক্ষে প্রাকৃতিক খাবার খাইয়ে পশু লালন পালন করছেন খামারিরা। তবে পশু খাদ্যের দাম বাড়ায় এবছর লাভ কম হওয়ার আশঙ্কা তাদের। বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত পথে ভারত থেকে গরু আনা বন্ধে সরকারের কঠোর নজরদারি চান তারা। কোরবানির ঈদ সামনে রেখে অনেক এলাকায় গরু বেচাকেনা শুরু করেছেন ব্যাপারীরা। চুয়াডাঙ্গায় এবার কোরবানির হাটের জন্য প্রস্তুত 2,02,000 গরু ছাগল। প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করলেও পশু খাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় খামারিরা। বাইরে থেকে গরু আসে, তাহলে তো আমাদের মনে করেন খামার সেভাবে সম্ভব নয়, যে অবস্থা খাবার দাবারের যে পরিমাণ দাম। নেত্রকোনায় এবার কোরবানির পশুর চাহিদা 1,17,557টি। তবে জেলার প্রায় 12,000 খামারের প্রস্তুত আছে 1,36,688 গরু ছাগল। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা এসব পশুর কদরও বেশি বাজারে। মধ্যবিত্ত শ্রেণীর কাছে বিক্রির জন্য 1 থেকে 2 লাখ টাকার মধ্যে গরু প্রস্তুত করছেন খামারিরা। আমি গরুটি লালন পালন করি, আমাদের বাইরের খাবার খাওয়াই না, আমাদের 10 কাঠা জমিনে গাছ আছে, ওই গাছ থেকে আমরা খাবার খাওয়াই। ওরই 10-15টা গরু আছে। এইবার কুরবানি হাটে 1.5 লাখ 2 লাখ টাকা দাম হবে, আর আমি দেশীয় খাবার খাওয়াই। শেরপুর সীমান্তের গারো পাহাড়ে প্রাকৃতিক পরিবেশে পালন করা হচ্ছে দেশি গরু। রয়েছে ক্রেতাদের চাহিদাও। অতিরিক্ত কোনো খাবার খাওয়াই না, আমাদের খরচ নেই আর কি। যদি ইন্ডিয়া থেকে গরু আসে হয়তো আমাদের গরুগুলোর দাম পাই না। দেশি গরুর উপর আস্থা রাখার পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ ঠেকাতে থাকবে নজরদারি। এই গরুগুলির চাহিদা বাংলাদেশের বিভিন্ন বাজারে বিশাল চাহিদা থাকে, এবং এই ব্যাপারে আমাদের খামারিরা তারা যেন শেষ পর্যন্ত এই দাবিগুলির ন্যায্য মূল্য পায়। শেরপুরের 3 উপজেলায় এবার প্রায় 15,000 গরু প্রস্তুত করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, প্রাকৃতিক খাবার খাইয়ে পশু লালন পালন করছেন খামারিরা, কিন্তু পশু খাদ্যের দাম বাড়ার কারণে লাভ কম হওয়ার যে আশঙ্কা করছেন, এক্ষেত্রে কি কৃষি বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আর পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যাতে গরু দেশের ভেতরে না ঢুকতে পারে এই সময়টাতে, এর জন্য কি ধরনের ব্যবস্থা দেখতে পাচ্ছেন? আমি আছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি খামারে, বেশ বড় একটি খামার। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই খামারে প্রায় 60টি গরু রয়েছে, তার মধ্যে অর্ধেক গরু আছে যেগুলো কুরবানি উপযোগী। তো চুয়াডাঙ্গা জেলায় এরকম ছোট বড় খামার মিলে মোট 11,160টি খামার আছে। এসব খামারে গরু প্রস্তুত আছে 2,02,247টি। আর আমাদের জেলার জন্য যে চাহিদা আছে 1,31,181টি গরু। বাকি 71,066টি গরু চুয়াডাঙ্গা জেলা থেকে আমরা অন্য জেলায় দিতে পারবো। তো ইতিমধ্যেই চুয়াডাঙ্গায় অনেক গরু ব্যবসায়ী, খামারি এবং যারা গরু নিয়ে ঢাকায় বিক্রি করতে চান এমন অনেকেই তারা আসছেন চুয়াডাঙ্গায়, এবং চুয়াডাঙ্গায় এসে তারা বিভিন্ন খামার ঘুরে দেখে গরু কেনার চেষ্টা করছেন। ইতিমধ্যেই অনেক খামার থেকে অনেক গরু বিক্রি হয়ে গেছে। তো এখানকার খামার মালিকরা বলছিলেন যে প্রাকৃতিক খাবার খাইয়ে তারা এখানে গরু লালন পালন করেন, যেটা ব্যয়বহুল, এবং এই ব্যয়বহুল হওয়ার কারণেই
খরচ একটু বেশি হয়ে যাচ্ছে, যে কারণে তারা মনে করছেন যে যদি ন্যায্য দাম না মেলে সেক্ষেত্রে লাভবান হওয়া একটু কষ্টকর হয়ে পড়বে। তাছাড়া আপনি জানেন যে চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা, এখানকার খামারিদের একটি কথা যে কোনো ক্রমেই যেন বিদেশি গরু চুয়াডাঙ্গা জেলায় না প্রবেশ করে। যদি চুয়াডাঙ্গা জেলায় বিদেশি গরু না আসে তাহলে এখানকার খামার মালিকরা লোকসান হবে না, বরং তারা লাভের মুখ দেখবেন বলে মনে করছেন। তো এখানে এই বিষয় নিয়ে আমি চুয়াডাঙ্গার বিজিবি কমান্ডারের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যে তারা আশাবাদী। তারা বলছেন অতীতের বেশ কয়েকটি জেলা বছরে যেমন এ জেলায় গরু আসেনি সীমান্ত পেরিয়ে, একইভাবে এবছরও কোনো গরু চুয়াডাঙ্গা জেলায় ঢুকবে না, বিদেশি কোনো গরু আসবে না। আর বিজিবি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে এখানকার খামার মালিকরা নিশ্চিন্তে তাদের গরু বিক্রি করতে পারবেন এখানকার হাটগুলোতে। চুয়াডাঙ্গা জেলায় 8টি গরুর হাট আছে ছোট বড় মিলিয়ে, যে হাটগুলো ইতিমধ্যেই জমে উঠতে শুরু করেছে। তো খামার মালিকরা যেহেতু আশ্বস্ত হতে পেরেছেন যে বিদেশি গরু আসবে না, সে কারণে তারা মনে করছেন যে তারা এবার অন্তত লাভবান হবেন। যদি খাবারের দাম আর একটু কমে এবং সরকারিভাবে যদি প্রণোদনার আওতায় আনা হয় তাহলে খামার মালিকদের জন্য আরো সুখকর হবে তা, এবং তারা নিশ্চিত থাকবেন। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মানিক আকবর। টানা 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আশা নিয়ে নদীতে নেমেছিলেন লক্ষ্মীপুর, ভোলা ও বরিশালের জেলেরা, কিন্তু জালে কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় উপকূলের 52,000 নিবন্ধিত জেলে সহ প্রায় 4 লাখ পরিবার এখন চরম হতাশায়। নদীর নাব্য সংকট, তেলের চড়া মূল্য আর ঋণের বোঝায় দিশেহারা মৎস্যজীবীরা। মোকামগুলোতেও ইলিশের আকালে বেড়েছে দাম, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ভোরের আলো ফোটার আগেই রূপালী ইলিশ ধরতে জাল নিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ছোটেন জেলেরা। তবে 1 মে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর 10 দিনে লক্ষ্মীপুর ও ভোলা উপকূলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। সারাদিনে 2-1টি মাছও পাচ্ছেন না জেলেরা। এতে নৌকার ডিজেল ও মোবিলের খরচও উঠছে না। এদিকে তেলের চড়া দাম জেলেদের জন্য যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। কারণ না 2টা 3টা পাই, 1টা পাই, মাছ বেচা হয় না 500-600 টাকা। আমাদের তেল খরচ ঠিক মতন হইতেছে না। এখন একটা জেলে নদীতে গেলে লাগে 15,000 টাকা সদাই, মাছ পায় 300 টাকার। তো 15,000 টাকা কোথায় পেও, মাছ 300 টাকার বেচে কি লাভ হবে? ইলিশের আকালের প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মুকাম বরিশালের পোর্ট রোডেও, যেখানে প্রতিদিন গড়ে 300 থেকে 400 মন মাছ আসার কথা, সেখানে এখন 50 মনও মিলছে না। ইজলা, মেহেন্দিগঞ্জ, লালখারাবাদ, এরপর আপনার চন্দ্রমোহন, ভোলা অঞ্চলে যে নদী, এটা সব চর পড়ে গেছে। এখন চর পড়ার কারণে বরিশাল মোকামে মাছ আসতে পারে না, মাছ পায় কম। এদিকে সরবরাহ কম থাকায় ইলিশের দাম আকাশচুম্বী। 1 কেজি ওজনের ইলিশ প্রতিমন বিক্রি হচ্ছে 1,35,000 টাকায়। এমন অবস্থায় ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। যে মাছ আছে ছোট ছোট ঝাটকা, অনেক দাম। সংশ্লিষ্ট দপ্তর এবং সরকারকে আরো তৎপর হইতে হবে। মৎস্য বিভাগ অবশ্য বলছে এখনো ভরা মৌসুম হয়নি। একেবারে নাই তা না, কিন্তু এটা সম্ভবত চর পড়ার কারণে এরকম হয়েছে আর কি। যে এমনি তো সারা বছরে একটু আপ ডাউন হবে, কারণ ওর একটা পিক সিজন থাকে। ঋণের কিস্তি আর পরিবারের ভরণ পোষণ নিয়ে উপকূলের লাখ লাখ জেলে পরিবারের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্য সংকট দূর করা না হলে ঐতিহ্যবাহী এই রূপালী সম্পদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে সবজির সরবরাহ বেড়েছে, তবে দাম কমেনি। উল্টো পেঁপের দাম একদিনের ব্যবধানে বেড়েছে 20 টাকা। ডিমও অস্বস্তি বাড়িয়েছে। 7 দিনে ডজন প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বিক্রেতারা সরবরাহ কম থাকার অজুহাত দিলেও ক্রেতারা সেটা মানছেন না। বলছেন সঠিক তদারকি থাকলে সুযোগ নিতে পারত না কেউই। ছুটির দিন হওয়ায় শুক্রবার ক্রেতার ভিড় থাকে রাজধানীর বাজারে। এ সুযোগে বিক্রেতারা দাম বাড়িয়ে দেন বলেও অভিযোগ আছে। এবারও ব্যতিক্রম নয়। সবচেয়ে কম দামের পেঁপে বৃহস্পতিবার 80 টাকায় পাওয়া গেলেও শুক্রবার দাম বেড়ে যায় 20 টাকা। মানভেদে বেগুন বিক্রি হয় 90 থেকে 120 টাকায়। ঢেঁড়স, চিচিঙ্গা, ধুন্দল আর ঝিঙের দাম বাজার ভেদে 80 থেকে 100 টাকা পর্যন্ত উঠেছে। এ নিয়ে বিক্রেতাদের অজুহাত নাকচ করেছেন ভোক্তারা। সবজি অনেক আছে, কিন্তু সবজির দাম অনেক।
অনেক, মানে আমাদের নাগাল ছাড়া দাম বেশি। মনে হচ্ছে ঈদ উপলক্ষে তারা বাড়তি দাম রাখা শুরু করছে আর কি, দাম এখন বাড়তি রাখা শুরু করছে। ভেন্ডি 60 টাকা কেজি, দুন্দুল হলো 60 টাকা কেজি, ঝিঙ্গা হলো 80 টাকা, চিচিঙ্গা 100 টাকা কেজি, বাঙুল 100 টাকা কেজি, কাঁচামরিচ 30 টাকা পোয়া। সবজির চড়া দামের কারণে ডিমের চাহিদা বেড়েছে, সেখানেও নেই স্বস্তি। প্রতি সপ্তাহেই বাড়ছে দাম। এক সপ্তাহ আগে ডজন 130 থেকে 135 টাকায় মিললেও শুক্রবার বিক্রি হয়েছে 145 থেকে 150 টাকায়। যখন গরম হয় তখন ডিমের আমদানি কমে যায়, তার কারণে ডিমের দাম বেশি। এখন টাকা বেশি না, সারা পৃথিবীতে একদম, আমাদের কাছে বেশি না, সারা পৃথিবী একদম। ব্রয়লার মুরগির দামে হেরফের নেই খুব একটা। প্রতি কেজির দাম 180 থেকে 200 টাকা। সোনালী বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। তবে 20 থেকে 30 টাকা বেড়ে লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে 370 থেকে 380 টাকায়। লেয়ার মুরগির দামটাই বেশি, প্রায় 2 সপ্তাহের তুলনা লেয়ার মুরগির দামটা অনেক বাড়ছে। সরকারিভাবে দাম বাড়ানোর কারণে বাজারে সয়াবিন তেলের সংকট নেই, আর মোটা চালের দাম কেজিতে কমেছে 5 টাকা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরও $4 কোটি কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। 5টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। নিলামে কাট অফ মূল্য নির্ধারণ করা হয় প্রতি ডলার 122 টাকা 75 পয়সা। চলতি 2025-26 অর্থ বছরে এর আগেও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। শুধু মে মাসেই এখন পর্যন্ত মোট $21 কোটি কেনা হয়েছে। আর চলতি অর্থ বছরে সব মিলিয়ে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিনেছে $588 কোটি 35 লাখ, যা প্রায় 5.88 বিলিয়ন মার্কিন ডলারের সমান। এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।